চাপরাস পাওয়ার প্রশ্নটা তো নেই। উনি বলছেন আমি চাপরাস দিই, মানে কে গুরু হবে জগতে সেটা আমি নির্বাচন করে দিই। কি করে জীবনটা যাপন করব সেই কলাটাও মহারাজের কাছে কিন্তু জেনে নেয়। আমরা সাধনা করতে চাই, স্পষ্ট করে এটা জানতে চাই, মহারাজ সেইভাবে পথ নির্দেশ করেন। তুমি বাড়ি যাও, তোমার বাড়িতে মহাপুরুষের আবির্ভাব হবে। He said that, Björn, it is not necessary much talking. By mind we will communicate. ও মানুষের স্বভাব যেরকম হয়, মানুষ। তারপরে দেখি উনি আসছেন, উনি বলে তোমার সাথে আমার অনেকবার দেখা হবে। উনি আমাকে গ্রহণ নয় গ্রাস করে ফেলেছেন। তাকে ভাবে ধরতে হবে, এইভাবে হবে না। এইভাবে আমরা যদি বহু শত শত জটিল নিয়ে দৌড়াদৌড়ি করি, তিনি কিছুই এক্সপোজ করবেন না। তাকে ধরতে হলে তার গভীরতায় নামতে হবে। আমার ছোট্টবেলায় যখন আমি জন্ম নিলাম, তখন আমার বাবা এই বাড়িতে নগন করেছিলেন, মানে ধুলোপাই নগন হয় না, অষ্টমঙ্গলায় নগনের পর আমার মা এ বাড়ির মেয়ে হয়েছিলেন আর বাবা জামাই হয়েছিলেন। তারপর থেকে আমার এখন যিনি স্বামী পরমানন্দ আমার গুরু হয়েছিলেন, মামা বলেই ডাকতাম। তারপর যখন মন্ত্র নিলাম তখন গুরুদেব গুরুদেব বলার পর যখন আমায় জপ ধ্যান করতে বললেন, তখন করার পর আমি দেখলাম যে ইনি সাধারণ মানুষ নয়। কারণ যে মন্ত্র কানে দিয়ে তার সেই জিনিস দর্শন হতে আরম্ভ করে দিল। আমি খেতে পারতাম না, চান করতে পারতাম না, উনি সেই ইষ্ট উনি দাঁড়িয়ে থাকতেন এবং আমার পেছু পেছু যাওয়া আসা করতেন সবসময়। নেশা, মদ খেয়ে তো মানুষের নেশা হয়, কিন্তু ঈশ্বর চিন্তায় যে নেশা হয় সে বলে বুঝে নেব যাবে না। রবীন দাসের আমি মামাতো দাদা। আমাদের বাড়িতেই রবীন দাসের জন্ম হয়। পিসিমার মুখ থেকে, পিসিমা হচ্ছেন ওনার মা, তা ওনার মুখ থেকে শুনেছি যতটা। রবীন দাসের বাবা হচ্ছে ফকির পরামানিক। তা উনি একবার গয়ায় গিয়েছিলেন পিণ্ড দিতে। পিণ্ড দিতে গিয়ে যখন ভূমিষ্ঠ হয়ে প্রণাম করছেন, তখন একটা দৈববাণী হয়, ফকির তুমি বাড়ি যাও, তোমার বাড়িতে মহাপুরুষের আবির্ভাব হবে। এবং তার সঙ্গে সঙ্গে আরও বললেন যে তুমি আজ থেকে তোমার স্ত্রীকে স্পর্শ করবে না। সেইটা শুনে ফকির পরামানিক পিসেমশাই চলে এলেন। এসে তারপর পিসিমাকেও তখন বলেননি। কিছুদিন পর দেখছেন পিসিমার শরীরের একটা জৌলুস বেড়ে যাচ্ছে, অপূর্ব সুন্দর হয়ে যাচ্ছে। তা উনি স্পর্শ করতে চাইছিলেন, তখন আবার ভেতর থেকে একটা দৈববাণী হয় যে কী করছিস তুই, তোকে বারণ করা হয়েছে না। উনি থেমে যায়। আমাদের সাধারণত ছেলেপিলে হয় মায়েদের গর্ভে 9 মাস 10 মাসের মধ্যে, কিন্তু 9 মাস যখন পড়লো তখনও ঠাকুমা বা পিসিমা বলছে কোনো লক্ষণ নেই, অথচ পেটটা বড়ই হয়েছে, কিন্তু বাচ্চা হওয়ার কোনো লক্ষণ নেই। 10 মাস পড়ে গেল, কোনো লক্ষণ নেই। তখন এই কৃষ্ণদেবপুরে কোনো ডাক্তার ছিল না ভালো, আমাদের এই মামার বাড়িতে ডাক্তার ছিল। তা পিসিমা ঠিক করলো যে এখানে তো কোনো কিছু বুঝতে পারছি না, তাহলে বাপের বাড়ি যাই, গিয়ে ডাক্তার দেখাবো। আমাদের ওখানে MBBS ডাক্তারকে দেখানো হলো। সে MBBS বা ডাক্তার বলছে হ্যাঁ হবে তো বাচ্চা, কিন্তু লেট হচ্ছে হয়তো কোনো কারণে। করতে করতে 10 মাস পার হয়ে গেল, 11 মাসে পড়ে গেল, তখনও কোনো লক্ষণ নেই বাচ্চা হওয়ার। গিয়ে ডাক্তার বলল তাহলে তো বুঝতে পারছি না, তাহলে কি পেটে কিছু টিউমার ফিউমার হয়েছে বলে। তখন তার এক্সরে ছিল না। আর আমার ঠাকুরমা ওই পিসিমাকে নিয়ে থাকতেন, কখন কি হবে কি হচ্ছে। দিয়ে একদিন পিসিমায় বললো, মা তুমি আর কত আমার কাছে রাত জেগে থাকবে, তুমি ও ঘরে যাও, আমি একাই থাকবো। একটা রান্নাঘর ছিল, সেই রান্নাঘরে ওনাকে জায়গা করে দিয়েছিল, ওইটা আতুর ঘর বলতে। তখন 12 মাসের সময় হঠাৎ একদিন রাত্রিরে পিসিমা চিৎকার করছে মা মা করে, ছুটি করে কী হয়েছে কী হয়েছে, মা আমার বাচ্চা কোথায় গেল, আমি পাচ্ছি না দেখতে।
উনি অনুভব করেছেন যে বাচ্চা হয়ে গেছে, কিন্তু দেখতে পাচ্ছেন না বাচ্চাকে। ঠাকমা আবার সেই লম্পর আলো তখন সেই নিয়ে গিয়ে খুঁজে 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 দেখছে উনুনের ভেতরে, ওই ঘরেতে একটা উনুন ছিল, কাঠের উনুন, সেই কাঠের উনুনের ভেতরে ছাই মেখে পড়ে আছে। সেই অবস্থায় তাকে তুলে নিয়ে আসা হলো। ঠিক ভোর তখন হবে 4:30 5টা এরকম হবে। সেই জন্য ওনার নাম রাখা হয়েছিল রবীন। রবি মানে রবি উঠছে সেই মুহূর্তে ওনার জন্ম হয়েছিল। উনি একদম মানে পূর্ণ জ্ঞানী। তিনি যে এসেছেন শতবিশা নক্ষত্র থেকে, তিনি মায়ের গর্ভে প্রবেশ করেছেন, সবটাই তিনি সচেতন। তিনি যতকাল গর্ভে ছিলেন, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত একদম সম্পূর্ণ সজ্ঞান। জন্ম সময়, জন্ম মুহূর্ত কাঁদলেন না পর্যন্ত। তারপর দেখলেন তিনি না কাঁদা পর্যন্ত লোকজন পিঠে চাপড় মেরেই যাচ্ছে, তখন তিনি কাঁদতে আরম্ভ করলেন। এগুলো সব কনফার্ম করা হয়েছে পরবর্তী তার মায়ের সাথে কথা বলে। He was very vital, very vivid in everything he did, and very interested in everything. He took part in everything in life. Nothing was, what to say, mundane or anything like that to him. No, not at all. He was interested in anything, every aspect of life. And he could answer any question. Whatever question was put before him, he could give a most satisfactory answer. He knew everything. There was nothing he did not know. বহু মানুষ তার কাছে আসেন। স্বামী পরমানন্দ জীবনের কথা বলেন, জটিল দার্শনিক বা আধ্যাত্মিক তত্ত্ব সম্বন্ধে বৈজ্ঞানিক জীবনমুখী বিশ্লেষণ যেমন করেন, তেমনি দৈনন্দিন জীবনে কিভাবে চলতে হবে, কিভাবে ভাবতে হবে, কিভাবে নিজের পারিবারিক ও সামাজিক ভূমিকাটুকু নির্ণয় করা যাবে, এ সম্বন্ধেও এক উদার ও সংস্কার মুক্ত বিচারধারা দেন। ওনাকে জিজ্ঞেস করেছিলাম আমি আপনাকে কি বলে ডাকবো। ওনার ছোট ভাই গৌতমের ডাক নাম হলো খুদু। উনি বলছিলেন খুদু যা বলে ডাকে তাই। নিয়ে ও তো দাদা বলেই ডাকতো, আমি শুধু তখন গুরু দাদা বলে ডাকতাম। বিয়ের পর ওনাকে ওনার ভাইকে বলেছিলেন যে বউ নিয়ে আগে আমার কাছে আসবি। আমরা প্রথম আশ্রমে যাই, তারপরে এই বাড়িতে আসি। আমাদের দেখে ভীষণ আনন্দিত, সবাইকে হেসে বলছে আমার ছোটো ভাইয়ের বউ বিয়ে করে বউ নিয়ে এসছে। বিয়ের পর উনি বললেন যে এই বউকে বিয়ে করেছিস, বউ নিয়ে বেড়াতে গেছিস? বলছে না, বলছে চল আমার সাথে আজিমগঞ্জ। ওনার সাথে আমি প্রথম কীর্তিশ্বরের মন্দিরে যান, উনি আমাকে হাত ধরে নিয়ে গেছেন তারাপীঠের মন্দিরে। মন্দির তখন এখন যেমন মন্দিরটা অনেক উন্নত হচ্ছে, তখন তো ছিল না, সরু সিংহের সিঁড়ি ছিল না। আমি যখন মন্দিরে ঢুকি পাণ্ডারা সব সরে গেলেন, নিয়ে উনি আমাকে সরাসরি মায়ের কাছে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে প্রণাম করলেন, নিয়ে পাণ্ডাদের বললেন এ নাও পুজো নাও, আর কি করবে তোমরা করো। তখন আমি মায়ের ওই পা স্পর্শ করেছিলাম, যেটা এখন আর সম্ভব নয়। উনি যেমন আজিমগঞ্জে যখন গেছি পুরো বন্ধুর মতো, আবার বনগ্রামে যখন এসেছি তখন আমার আমাকে মা বলে রাখতেন, তখন আবার গুরু গম্ভীরও হতেন। গুরু মহারাজ স্বামী পরমানন্দের কথা আমি কিন্তু কলেজ লাইফ পর্যন্ত জানতাম না। কাটোয়া কলেজ থেকে পাস করার পরে আমি চলে গেলাম শিবপুর, হাওড়া। ওখানে গঙ্গানারায়ণ ব্যানার্জি আমার দাদা, তিনি থাকতেন। ওইখানে গিয়ে আমি আবার কর্মসংস্থানের জন্য বা পরবর্তী ফার্দার স্টাডির জন্য ওখানে গেলাম। ওইখানে থাকাকালীন আপনার পূর্ণানন্দ মহারাজ, এখন যিনি অর্থাৎ রায়না আশ্রমের যিনি অধ্যক্ষ, তার নাম ছিল অনুপদা। উনি বনবাসী কল্যাণ আশ্রমের কাজ করতেন। অনুপদা তখন হাওড়ায় কালেকশনের জন্য আসতেন এবং গঙ্গাবাবুর কাছে এলে পরে গঙ্গাবাবুর কাছে এসে উঠতো। ওইখান থেকে হাওড়ার কালেকশনটা করে 3-4 দিন 5 দিন 7 দিন থাকতো। ওনার কাছেই প্রথম স্বামী পরমানন্দের নামটা, বা রবীন্দা তখন আর কি, রবীন্দা বলতো। কিন্তু সেটা এমন কিছু নয়, এই হয়তো 5টা কথার মধ্যে একবার এসেছিল এরকম। অনুপদা মানে পূর্ণানন্দ যিনি এখন, উনি সাইকেলে করে ঘুরতেন হাওড়াটা। সাইকেলটা আমাদের ওই শিবপুরের বাড়িতে রেখে দিয়ে অনেক দিন আর আসেন না। দাদাও মাঝে মাঝে জিজ্ঞেস করতেন গঙ্গাবাবু যে কী অনুপের কী হলো রে, অনেকদিন আসে না। হঠাৎ একটা চিঠি দেন উনি, শ্রদ্ধেয় গঙ্গাদা, আত্মদর্শনের ইচ্ছায় সন্ন্যাসের পথে পা বাড়ালাম। তারপরে আরও 6-9 মাস পরে গেরুয়াপুরে একদিন এসে হাজির শিবপুরের বাড়ি। কোথায় তুমি, দাদা জিজ্ঞেস করতেন কোথায় সন্ন্যাস নিবি, এরকম করলে। হ্যাঁ, তখন উনি বললেন যে স্বামী পরমানন্দ উনি বনগ্রাম মেমারির কাছে বনগ্রাম পরমানন্দ মিশন প্রতিষ্ঠা করেছেন। দাদা তো সাথে সাথেই
পূর্ণানন্দ সিং মহারাজের সাথে চলে গেলেন বড়গ্রামে। তখন বড়গ্রামের পরিকাঠামো হচ্ছে গুরু মহারাজের একটা কুঠিয়া আর একটা মাটির, এরকম একটা মাটির ঘর যেখানে কয়েকজন মহারাজ থাকতেন, আর একটা মাটির ঘর, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা সারদা মা, স্বামীজির ছবি ছিল এবং প্রার্থনা হতো, আর ওইখানেই রাতে রাতে বাকি ব্রহ্মচারীরা শুয়ে পড়ত। দাদা ফিরে এসে আমাদেরকে বললেন যে জানিস তো একটা বাচ্চা ছেলে বনগ্রামে, হ্যাঁ কী সুন্দর কথা বলে রে, মানে সায়েন্স বলছে, দেশ বিদেশের কথা বলছে, গ্রহ গ্রহান্তরের কথা বলছে। আমি ধরুন বিএসসি পাস করা ছেলে, তখন আবার করছি কলকাতায় পোস্ট অ্যাকাউন্টেন্সি পড়ছি, ব্যস্ত জগৎ। আমাদের একটা ফ্রেন্ড সার্কেল রয়েছে ওখানে কলকাতা হাওড়ায়। গ্রামে একটা গণ্ডগ্রামে বসে ওই সায়েন্স বলা, এটা সায়েন্স ম্যাগাজিন পড়লেই নানা রকম সায়েন্সের কথা বলা যায়, আসুন না কলকাতায় এসে বলুক তো দেখি, করুক তো দেখি। তা বলো না না অতটা হালকাভাবে নিস না, আমিও তো বহু সঙ্গ করেছি বা আমিও বহুদিন মিশেছি, ছেলেটার মধ্যে একটা অন্যরকম প্রতিভা আছে, অন্যরকম ব্যাপার আছে। পূর্ণানন্দ মহারাজ তারপর আবার তো আসতেন মাঝে মাঝে, পূর্ণানন্দ মহারাজ গুরুজি করতেন। আর ধরুন বেশিরভাগ সম্প্রদায়ের মানুষই তার গুরুকে গুরুজিই বলে। উনি যখন বলতেন জানিস তো এরকম ব্যাপার, না ঠাকুর শ্রীরামকৃষ্ণই আবার এসেছে এবং অনেক পার্শ্বদরাও এসেছে জানিস তো, কিন্তু সহজে কে কাকে সহজে মেনে নেয় বলুন তো, তাই না? তর্ক বিতর্ক খুবই করেছি, ফাইট করেছি, গুরু মহারাজের সাথেও পরবর্তীকালে আমরা অনেক করেছি। অন্তত ধরুন গুরু মহারাজের সাথে আমাদের যোগাযোগ হওয়ার অন্তত 2 বছর ধরে আমরা ফাইট করেছি। সিঙ্গুর, তপন, আমি, সভ্যতা তো শেষকাল পর্যন্ত ফাইট করে গেছে। সব্যসাচী মান্না, আপনাদের সিঙ্গুর, জয়দীপ, পল্লব, ওরা কলকাতা থেকে আসছে, ওরা কম ফাইট করেছে। কিন্তু একটা জায়গায় যাওয়ার পরে দেখা গেল গুরু মহারাজের সঙ্গে আর পারা যায় না, সম্ভব না। তখনই তো মানুষ মাথাটা নত করে। তার আগে পর্যন্ত কে মেনে নিয়েছে? কেউ তো মেনে নেয়নি। এমনি He was to change trains there. I met Paramananda in the railway station of Burdwan in West Bengal, India. He entered the room where I sat and waited. He came from the side. I was sitting beside the door. He did not look at me. He just marched in quickly, and he entered quickly and he sat down. Just I had him in profile, and he took a big glass of water which was put there for him, and he drank everything. And then he turned his head towards me like this and smiled and said in perfect Norwegian, "My name, Björn." No Indians could tell like this. It is impossible for them to pronounce my name, but he did it in perfect Norwegian. It was like his aura was so enormous that you could not say a word. Like me, I became like static in his presence. তাই কোনো মতবাদের দ্বারা কখনোই জগতের সামূহিক কল্যাণ হয়, হয়তো কিছু মানুষের কল্যাণ হয়, সামূহিকভাবে হয়। কারণ প্রত্যেক ব্যক্তির আপন বৈশিষ্ট্য বিদ্যমান, আর ব্যক্তির বৈশিষ্ট্যকে অস্বীকার করে কোনো ব্যক্তি বিকাশ ঘটানো যায়। এই অর্থে কোনো মতবাদ কারো ঘরে চাপিয়ে দেওয়া যায়, কারণ আমাদের স্বভাব বৈশিষ্ট্য দেখি প্রত্যেকটা ব্যক্তি, আর এই বৈশিষ্ট্যকে রক্ষা করে মানুষের বিকাশ ঘটানো যায়। আর সাধারণত ধর্ম বলতে চাই যা বাঁচা, বৃদ্ধি এবং বিকাশ অনুকূল করে তোলে। আমার বাঁচা এবং আমার বৃদ্ধি এবং আমার বিকাশ অপরের প্রতিকূল হয়ে ওঠে, এটাই অর্থ যা বাঁচা, বৃদ্ধি এবং বিকাশের প্রতিকূল, যা বাঁচা, বৃদ্ধি এবং বিকাশের অনুকূল তাই ধর্ম। সেই অর্থে আমরা বলতে পারি ধর্ম হচ্ছে জীবনের ফলা। দেখে তেমন কিছু বোঝা যেত না যে তিনি কিছু বিশেষ বা কিছু, কিন্তু আপন ভোলা, কথা শুনতে পেতেন না। অনেকেই কালা বলে ডাকতো, সামনাসামনি গিয়ে কথা বলতে বুঝতে পারতেন। অনেকে হাবা বলতো, কারণ চুপচাপ বুঁদ হয়ে বসে থাকতেন। ভাইরা, দাদারা র্যাগিং করতো তার জন্য, ওনার এই স্বভাবের জন্য। এই র্যাগিংটা মাঝে মাঝে এমন পর্যায়ে চলে যেত, দাদাদের, দিদিদের, হয়তো বন্ধুদের, পাড়ার লোকেদের মাঝে মাঝে তিনি একটু একা হয়ে পড়তেন। তার মধ্যে একটা বিষণ্ণতার মেঘ
তাকে গ্রাস করত। তখন তিনি একা একা চলে যেতেন এখানে ওখানে, শ্মশানে, জঙ্গলের দিকে, কাছেই জঙ্গল, কৃষ্ণদেবপুর গ্রাম, অন্ধকার ঘুটঘুটে, যখন মেঘ করত, ঘন মেঘ হয়ে আসতো, সেই মেঘের তলায় তিনি নাচতে আরম্ভ করতেন। নাচতে 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 একসময় ক্লান্ত হয়ে তিনি গাছতলায় বসতেন। আস্তে আস্তে বৃষ্টি পড়তে শুরু করত। ওই তিনি অন্তর্মুখী হওয়া তার আরম্ভ হলো। ওই নাচের পর শরীরটা ক্লান্ত হয়েছে, মনটা স্থির হয়েছে, মনটা ডুবে যেত এক অনন্তের মধ্যে। আর তার মুখের কথায় তিনি বলতেন, ওই আমি প্রথম এমন এমন শব্দ শুনতে পেতে আরম্ভ করলাম, যেমন গাছের বয়স বাড়ছে তার শব্দ। তার এইরকম ধরনের আচরণের জন্য তারপরে ধরা যাক বাছুরটাকে ছেড়ে দিলেন যাতে মার খায় যেতে পারে, বাড়িরই গরু, যাতে এবার মায়ের কাছে দুধ খাচ্ছে, মাও এবারে বাড়িতে যখন বলতো কে করেছে, সকালবেলা উঠে কে এটা করেছে, উনি সহজ বলতে আমি করেছি। লুকোতে হবে, গোপন করতে হবে, চুপ করে থাকতে হবে, এই স্ট্র্যাটেজিগুলো তার ছিল না। প্রতি রাত্রিরে উনি ঘর থেকে বেরিয়ে যেতেন একা একা, এবং তখন তিনি এতই ছোট যে ছিটকিনি অবধি হাত পৌঁছতো না। চেয়ার টেনে নিয়ে এসে চেয়ারের ওপরে উঠে ছিটকিনি খুলে দরজা খুলে বেরিয়ে যেতেন। সারা রাত্রি তিনি সেই মেয়েরই সাথেই থাকতেন, তার সাথে বসে থাকতেন, খেলতেন, সাঁতার কাটতেন, চান করতেন, পুকুরে কত কাণ্ড করতেন। আর মেয়েটি তাকে গল্প বলতো। কি গল্প বলতো? একদম প্রাচীনতম কাল থেকে আমাদের যে বৈদিক পরম্পরা, তার যত শাস্ত্র, যত দর্শন, যত পুরাণ, যত উপাখ্যান, যত ইতিহাস, সব একটু 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 করে তাকে বলতো। একদম ঠাকুর রামকৃষ্ণ বিবেকানন্দ পর্যন্ত, সমসাময়িক কাল পর্যন্ত যা কিছু হয়েছে, এই আধ্যাত্মিক যে বিবর্তন, যে জার্নি, পুরোটা তিনি ওই যখন ভ্রাম্যমান জীবনযাপন করেছেন, পরিব্রাজন, তখন তিনি সারা ভারতবর্ষ যখন ঘুরেছেন, তখন তার তিনি একটা মূর্ত চেহারাও দেখেছেন। প্রাচীন থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত ধর্ম, সংস্কৃতি যা কিছু, একটা চেহারাও দেখেছেন। এইরকম ধরনের একের পর এক ঘটনা ঘটতে ঘটতে একটা সময় এলো যখন সবাই মিলে মনে করলো এই ছেলেটা স্বাভাবিক ছেলে নয়, পাগলা গারদে দিয়ে দিল। পাগলা গারদে দেওয়ার পরে উনি ওই পাগলদের দেখা অভ্যেস করতে আরম্ভ করলেন। ওই সবাইকে ইলেকট্রিক শক দেওয়া হতো, আর দেখতেন যে ইলেকট্রিক শকটা কখন দেওয়া বন্ধ করছে, যখন পাগলটা মাথা নাড়াতে নাড়াতে হয়তো সে স্থির হয়ে গেল। তখন তাকে যখন ইলেকট্রিক শক দিতে আরম্ভ করা হলো, তিনি প্রথমেই আর কি মাথা নাড়িয়ে স্থির হয়ে যেতেন, যাতে করে বুঝতে পারতেন ওইটা হচ্ছে ওদের কাছে সিগন্যাল। এইটা দেখে একজন ডাক্তার বুঝতে পারলো যে এই পাগল নয়। বললো যে তুমি তো পাগল নয়, তোমাকে কে পাগলা গারদে ভর্তি করেছে? তুমি তো সুস্থ, স্বাভাবিক। তখন তিনি বললেন বাড়ির লোকজন। সেই বলতে তখন ডাক্তার তাকে সাহায্য করলেন, মানে আনঅফিসিয়ালি আর কি। ডাক্তার তাকে মানে হাসপাতাল থেকে ছাড়াতে পারার মতন তার দিয়ে ছিল না, অধিকার ছিল না। হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন। সেই যে পালিয়ে গেলেন, সেই তার প্রথম গৃহত্যাগ করা। তখন আমার বয়স খুবই ছোট, খুব অল্প বয়স। আর সেই সময় আমি নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে আমার দিনগুলো কাটতাম। নানা রকম প্রতিকূলতা বলতে, প্রথম কথা আমাকে সবাই বুঝতে পারতো না, আর আমিও ঠিক সংসারের এই সব হাবভাব বা আচার ব্যবহারগুলো আমার ভিতরে একটা প্রশ্ন সবসময় জাগতো। প্রশ্নটা হচ্ছে যে আমি কেন এখানে? এই প্রশ্নটা আমি আমাকেই করতাম। এই প্রশ্নের উত্তর আমি ঠিক খুঁজে পেতাম। আমার এই পরিস্থিতিটা সকলে ভাবতো যে কোনো একটা রোগ বা কোনো একটা, এটাকে স্বাভাবিকভাবে নিত না কি আমার পরিবার পরিজন। তা আমি সেই সময় মানে গৃহ থেকে আমি চলে যাই। এর পিছনে অনেক কারণ আছে। তারপর মানে অসহায়ভাবে, তো অবহেলিতভাবে, অসহায়ভাবে আমার দিনগুলো কাটে। অভুক্তভাবে, নিরাশ্রয়ভাবে আমার দিনগুলো কাটে। রাস্তায় ঘাটে পথে।
এবং তখনই আমি লক্ষ্য করি আমার চারপাশে আমার মতন অসংখ্য অসহায় অনাথ ছেলেগুলো দেখতাম, যারা আমারই মতন ঘুরে বেড়াচ্ছে, অবশ্য অসহায় এবং অবহেলিত অবস্থায় দেখতাম আমার চারপাশে। এগুলোকে দেখে আমার মন খুব ব্যথিত হতো এবং আমার অন্তঃকরণ খুব ভারাক্রান্ত, এবং আমি কখনো কখনো এই নির্জনে বসে ভারাক্রান্ত হৃদয়ে এগুলো খুব ভাবতাম। এইভাবেই কেটে যাচ্ছিল দিন। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তখন আমি ঘুরে বেড়াচ্ছিলাম। আমার নিজস্ব ভাই সর্বানন্দ এখন নাম, আগে নাম ছিল উদয় দাস। একদিন উদয় দাস আমাকে বলছে, দাদা রবি ফিরে আসছে। তখন উনি চলে গেছেন সেই 11 বছর বয়স থেকে। বলছে তুমি কী করে জানলে? বললে আমার সঙ্গে করসপন্ডেন্স ছিল চিঠিতে, কিন্তু এটা জানানো নিষেধ ছিল কাউকে। 2-3 মাস পরে উনি ফিরে এসেছিলেন। এসে আমি একদিন, তখন আমার সবে বিয়ে হয়েছে, আমি ওই কানলায় সিনেমা দেখতে গিয়েছিলাম স্বামী স্ত্রীতে। উনি তখন সবে ফিরে এসেছেন হিমালয় থেকে। এসে একটা সাদা ড্রেস, পাতলুম পায়জামা, চুল ঝাঁকড়া ঝাঁকড়া। উনি আমাকে চিনতে পেরে গেছে প্রথমেই, কিন্তু আমি ঠিক মতো বুঝতে পারিনি যে এটা কে। অনেক দিন পর দেখা তো। তখন আমি হঠাৎ উনি এসে আমাকে বলছে, কখন এলে? আমার এই তো একটু আগে এসে। তুমি কোথায় এসছো? বলে ওইখানে দাদার বাড়ি ছিল, দাদার বাড়িতে গিয়েছিল। দিয়ে আমার বউকে প্রণাম করছে। তখন তো আমি বুঝতে পেরেছি যে আমার ভাইয়ের মুখ থেকে শোনা কিছু কিছু। না না, এটা বলে না না, বাধা দিও না, এটা আমার কর্তব্য, এটা আমার কর্তব্য। হিমালয় থেকে এসে বহু জায়গায় ঘুরেছিলেন, বহু লীলা কাহিনী হয়েছিল। কখন রবীন বলেছিল যে আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি একটা কারণে, কাজের ছলে, কাজও করছি, অথচ আমার যারা, আমি আজ এখন আশ্রম করব, প্রতিষ্ঠা করার জন্য যারা যারা আমার সঙ্গে থাকবে পার্ষদ, তাদের আমি সংগ্রহ করার জন্য এগুলো করেছিলাম। তিনি আবার চাকরিও করেছেন, একটা রুরাল ইলেকট্রিফিকেশনে কাজও করেছেন। তারপর যখন তিনি সন্ন্যাস নিলেন, তার আগে তিনি চাকরিটা ছাড়লেন। ততদিনে পরমানন্দ মিশনের মানে কাজকর্ম শুরু হয়ে গেছে, তিনি মোরগ্রাম চলে গেছেন। 1978 সালে পরমানন্দ মিশন তৈরি হলো, মানে তখন তার 24 বছর বয়স। তখন তিনি যেখানে যেখানে গেছেন, এমনই তার এক ব্যক্তিত্ব, তার চরিত্রে, তার স্বভাবে, তার বসায়, তার দাঁড়ানোয় এমনই একটা ব্যাপার ছিল, সবাই আকৃষ্ট হতো। কোনো এক অজ্ঞাত কারণে সবাই তাকে ভালোবাসতো, এবার সম্মান করতো। অনেকের থেকে তিনি বয়সে কম, এমনকি বিদেশ থেকেও তখন মানে কিছু এই লোকজন এসেছে দর্শন টর্শন দেখে তার সম্বন্ধে। তখন ইলেকট্রিফিকেশনে কাজ করছে, তখন তিনি সন্ন্যাসী হননি। সারাদিন কাজ করতেন, আবার রাত্রিবেলা তিনি ঘুমোতেন না, তিনি চলে যেতেন শ্মশানে। অনেক সাকরির যুদ্ধে যেত তার, অনেকের সাথে তার বন্ধুত্ব হয়ে যেত। বহু পরবর্তীকালে পরমানন্দ মিশনের বড় বড় অনেক সন্ন্যাসী সেই সময় তার সঙ্গী হতে শুরু করেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে আমি 100 বছর পরে আবার আসবো, বায়ুকোণে আসবো। সুতরাং একদল পাগল ছিল বাঙালিদের মধ্যে, যারা সেই ঠাকুর রামকৃষ্ণকে খুঁজতে বেরোতো যে তিনি এসেছেন। এটা শুধু একটা দুটো জায়গায় নয়, পশ্চিমবঙ্গের বহু জায়গায় ঠাকুর এসেছে, তাকে খুঁজতে বেরোবে, এটা একটা বাতিক ছিল সেই সময়। সেই রকম দলের ঠাকুরকে যারা খুঁজতে বেরোয় রোজ, সেই রকম দলেরও বেশ কিছু মানুষ তার সাথে যুক্ত হয়ে গেছে, যারা তাদের মধ্যে ভালো, সিনসিয়ার, সৎ, সত্যি আর ঠাকুর ছাড়া কিছু ভাবে না, তার সাথে তারা যুক্ত হয়ে গিয়েছিল। পরবর্তীকালে সবাই সন্ন্যাসী হয়েছিল, কেউ কেউ গৃহী হয়েছিল, কিন্তু খুবই কাছের লোক ছিল। এইভাবে তার শুরু হয়েছিল। তিনি মানে ইলেকট্রিফিকেশনের ওখানে চাকরি ফাঁকেই তার বেশ হয়তো বলতে পারে মানে 100, 150, 200 হয়তো, আমি ঠিক বলতে পারবো না, তার হয়ে গিয়েছিল যা উনি যা করবেন আমরা তার জন্য ঝাঁপিয়ে পড়ব। এই ধরনের ডকুমেন্টারিতে যেটা হয় যে অলৌকিকতার উপর অনেক বেশি চলে আসে, অবতারবাদ। হ্যাঁ, এবার সেটা স্বাভাবিক, মানে নর্মাল লোককে অ্যাট্রাক্ট করার জন্য অলৌকিকতা দরকার, কিন্তু
মানে যেটা আমাদের দরকার, এই অলৌকিকতার পেছনে গিয়ে আসল মানুষটাকে খুঁজে বার করা। যাই ঘটছে, কিছু জিনিস ম্যাজিক, কেন মিথটা তৈরি হচ্ছে, মিথটা কেন তৈরি হচ্ছে, এত লোক একটা লোককে ফলো কেন করছে, একজন মহাপুরুষ বা অবতার বা ভগবান ঈশ্বর হিসেবে, কিন্তু তার পিছনেও যে একটা সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক যে বোধটা থাকে, যে উনিও তার তো বাইরে নন, ব্যতিক্রম নন। হিন্দু ধর্মে মানে এত অবতারবাদ কেন? মানে আমি ক্রিশ্চিয়ানিটি বা মুসলিমদের মধ্যে এত অবতার আসেনি না, এই যে এত অবতার আসছেন এবং তাদের প্রত্যেকের আলাদা আলাদা উদ্দেশ্য। হ্যাঁ, এই পরমানন্দ মহারাজ, এনার উদ্দেশ্যটা কোথায়, যে জিনিসটা আমাদের খুঁজে বার করা দরকার। পরিত্রাতা বলাটা ভুল, রাদার অনেক বেশি প্রোটেক্টর, মানে যেন রক্ষা করছেন, এবং সেই রক্ষার মধ্যেও কোথাও কিন্তু নায়কোচিত ওই ব্যাপারটা, যে আমি রক্ষাকর্তা, ওই ব্যাপারটা নেই। আই এম দ্য গুড, যে এটাই ওনার দায়িত্ব। এক্স্যাক্টলি, যে অদ্ভুতভাবে যেন যে হয়তো তার মতের সাথে আরেকটি সনাতন হিন্দুর অন্য মত হয়তো মিলছে না, বাট স্টিল একটা অদ্ভুতভাবে গোটা সনাতন ধর্মকে একটা প্রোটেক্ট করছেন একটা বড় দাদার মতন। সেখানে শঙ্করাচার্য যদি কিছু বলেন, তুমি সেটাও ঠিক ব্যাখ্যা করছেন। উনি যখন ঝামেলা করছেন তখন কিন্তু করছেন, কিন্তু ওই যেটা সেদিন আরতিমা বলছিলেন, যে উনি আমাদের যাচ্ছে তাই রকম বকতেন, কিন্তু বাইরের লোক আমাদের কিছু বলতে পারতেন না। এক্স্যাক্টলি, মানে এটাই হয়তো মানুষটা নেই। শ্রীধরবাবু বলছিলেন যে যারা সাধারণ মেধার মানুষ তারা 5 মিনিট, যারা একটু বেটার তারা 10 মিনিট, এবং উচ্চ মেধা সম্পন্ন যারা চ্যালেঞ্জ করছে তাকে, তারা হয়তো খুব বেশি হলে 15 মিনিট পর কেন সারেন্ডার করছেন? তারা তো বিরোধিতা করতেই এসেছিলেন, কোথাও অবিশ্বাস থেকেই বিরোধিতা করতে এসেছিলেন। দেন ভাই এত বড় দাড়ি, হ্যাঁ দাড়ি ছিল আমার, খিদে বলতে কোনো কিছু নেই, পকেটে নেই পয়সা, সেই দিয়ে আমি এখানে প্রথম আসিনি, এসে রায়না গিয়েছিলাম। রায়নাতে গিয়ে সেই উনি একজন বলেছিলেন যে রায়নায় চলে যাও, রায়না গেলে ওনার সঙ্গে দেখা হবে। তা আমি ওখানে রায়নাতেই চলে গেছি। রায়নায় চলে গিয়ে তখন উনি খুব ব্রাহ্মণ বাড়ি ছিল একটা, তা সে ওইখানেতে আমি গেলাম যখন, তখন দেখা পেলাম না। হারুবাবু বললেন যে আপনি ইয়েতে চলে যান, বনগ্রাম চলে যান, উনি ওখানে গেছেন। সেই অবস্থাতেই খাওয়া নেই, দাওয়া নেই, আবার সেই বাসে চেপে, তখনকার বাস ছিল, টেকার ছিল না, পকেটে নেই পয়সা। ইয়াকে বলছি, আর এমন উনার এমন ধর্ম, কেউ আমাকে পয়সা চায়নি যে ভাড়া দাও না হয় নেমে যাও, এ কথাও কেউ বলেনি। এসে এইখানে এসে আমার শ্বশুরবাড়ির পাশে, হ্যাঁ সেখানে আমি ঢুকিনি, না ঢুকে চলে এসেছি সোজা এখানে আশ্রমে এলাম। এসে ওনার সঙ্গে দেখা করলাম, দেখা করে তখন উনি বললেন, দেখ তুই সংসার করিস না, তুই আশ্রমে থেকে যা। তখন আমি বললাম, বাবা আমি তো সংসার পেতে ফেলেছি, তবে যা বাড়ি যা, গিয়ে ভগবান ভগবান করবে যা, ভগবান করবে যা, এই চলে গেলাম। আমাকে কেউ খাতির করে না, একমাত্র উনি আমাকে সব কিছু রক্ষা করছেন, সব জিনিস, মানে টাকা পয়সা সব কিছু, মানে আমার ঠিক হাতের গোড়ায় আমাকে এনে দিচ্ছেন, আমার ঠিক হয়ে যাচ্ছে, খরচা কুড়িয়ে যাচ্ছে। এই আজকে এখানে এসেছি, তাও দেখুন ওই একজন আমাকে কালকে এই পরশু দিন আমাকে কিছু টাকা দিয়ে গেল, কিসের জন্য? জমির জন্যে। সেই টাকাটা আজকে খরচ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার অভাব কিছু নেই, কোনো কিছুর অভাব নেই। বেসিক্যালি অলৌকিক ব্যাপারটা আমরা বলি, কিন্তু এটা নির্ভর করে যে আমাদের চেতনা কীরকম, কোন অবস্থায় আছে, যেটাকে আমি মানে রিলেট করতে পারছি না, সেটাকে আমি অলৌকিক বলছি। সুতরাং সেই অর্থে অলৌকিক বলে কিছু হয় না, অন্তত আমার যতখানি এখন অবধি ধারণা। সুতরাং সবটাই সত্য, সবটাই প্র্যাকটিক্যাল, সবটাই আবার অলৌকিক। উনি একবার আমার নিজের নামটা ধরে ডাকলে সেটাই আমার মনে হয় অলৌকিক। আমার যিনি মা, যার মাতৃগর্ভে, যে মাতৃগর্ভে আমি ছিলাম, তিনিও সেই ডাকে আমাকে ডাকতে পারেননি, এমন এক আকর্ষণ। তো এটাই তো আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি, এইটাই আমার কাছে সবচেয়ে বড় অলৌকিক মনে হয়, অলৌকিক। উনি সেই বিশাল পোলে উঠে এসে কাজ করছেন, আর হঠাৎ দেখলেন যে তাকে ঘিরে রয়েছে অনেক মহাত্মা, ঋষি, অন্য লোক থেকে, আর তারা তাদেরকে তাকিয়ে আছে, আমরা তো অপেক্ষা করছি তোমার আসল কাজ কবে শুরু হবে, এসব কি করছো? He said that, Björn, it is not necessary much talking. By mind we will communicate. That time I could not understand it.
But as the years passed, finally I understood. So I knew that I could talk to him in my mind, and he would always know it. And the answers, if I had any question, they would come by intuition, then and there, very clear. So that was maybe around 1990. I realized how it was to communicate by mind. And after that, we have always been communicating by mind. And it is still going on. Even he has left his body, it does not matter. রাত্রিবেলা আমি শুয়ে আছি, হঠাৎ দেখছি ফটোতে না আমি ফুল দিচ্ছি, জবা ফুল, দেখলাম ফটোটা না সরে যাচ্ছে। যে আমাকে বললো কি যে জবা ফুল দিচ্ছ কেন মা, তুমি আমাকে সাদা ফুল দিতে পারো না? নিয়ে ঘুমটা ভেঙে গেল। নিয়ে বলছে কেন এরকম হলো, ফটোটা কেন সরে গেল? আমি ফুলটা দিতে গেলাম, পাটা সরিয়ে নিলেন কেন উনি? তারপরে বড় যা বললো, পার্বতী তাড়াতাড়ি ওঠো, ঠাকুরপো মারা গেছে। তখন তো আমাদের ফোন ছিল না, ওই রেল লাইনে ওখানে একজন ইটভাটায় মালিক ছিলেন, তার বাড়িতে ফোন আসতো। নিয়ে ফোন করে যখন উনি বলে দিয়েছেন রাত তখন 3:10-15 হবে মনে হয়, তখন খবরটা আমরা পাই। ওই তারপরে তো শুনছি 11টার সময় নাকি উনি মারা গেছে। ঘটনাটা আমার সেই সময়ই হয়েছে। আমরা পিসিমার কাছ থেকে শুনেছি, পিসেমশাইয়ের কাছ থেকে শুনেছি। যে আমি জিজ্ঞেস করেছিলাম, পিসিমা তুমি তো গুরুজির অনেক লীলা দেখেছো রবি, তা কিছু বলো না। বলছে দেখ বাবা, আমি বলতে পারতাম কিন্তু বলবো না, আমার মুখ বন্ধ করে দিয়েছে, আমাকে 3 সত্য করে নিয়েছে রবি, এটা আমি বলতে পারবো না। প্রচুর তো ভণ্ডগুরু আছে এবং তারাও তো নানা রকমের অলৌকিক ক্ষমতা এবং তার দাবি করে আমি এটা করে দিতে পারি, ওটা করে দিতে পারি, নানান গল্প বলে। আমাদের সেই বিরিঞ্চি বাবা সেখানে ওরকম আছে, সূর্যদম থেকে দম দিচ্ছি, তা তো বলে। তাহলে কি করে বুঝবো যে কে সত্যই ব্রহ্মজ্ঞ আর কে ভণ্ড? যিনি ব্রহ্মজ্ঞ হবেন তিনি কখনোই বলবেন না, কোনো অবস্থাতেই তিনি আত্মপ্রচার করবেন না, এবং তিনি যদি কখনো এই ধরনের কিছু করেন তাহলে করলেও সেগুলোকে তিনি কৃপাবশত করবেন, এবং তিনি কিন্তু যতটা সম্ভব আড়ালে আবডালে থেকেই করবেন। স্বামী পরমানন্দ একটা সময় যিশুর আরাধনা করেছিলেন, খুব গভীরভাবে করেছিলেন। সেইখানে দেখতে পাচ্ছি যে যখনই যিশু এই ধরনের কোনো কাজ করছেন তাদেরকে তিনি কিন্তু বলছেন, ধরে যাক কুষ্ঠগীরা এসেছে, উনি কিন্তু বলছেন তোমরা আমার পিতার অর্থাৎ ঈশ্বরের আরাধনা করো, ঈশ্বর তোমাদের রোগ মুক্ত করবেন। এবং তারা যখন তাকে মুক্ত হয়ে তারা যখন তাকে থ্যাঙ্কস দিতে যাচ্ছে, উনি বলছেন না ঈশ্বরকে ধন্যবাদ দাও। এবং ম্যাক্সিমাম জায়গায় যেটা করছেন উনি চরম গোপনে করছেন এবং বারবার করে বারণ করে দিচ্ছেন, তোমরা কিন্তু যা দেখলে এটা কাউকে বলবে না। যেটুকুনি করেছেন করুণাবশত করেছেন। আত্মপ্রচারের মাধ্যম দিয়ে জীবনকে যে প্রকাশ করার প্রচেষ্টা, এর মধ্যে আমি নেই, এবং আমার সান্নিধ্যে যারা এসছে আমি তাদেরও বারণ করি যে আত্মপ্রচারের মধ্যে দিয়ে কিন্তু আত্মপ্রকাশ হয় না। সঠিক জীবনযাপনের মধ্যে দিয়ে আমাদের এই যে কর্ম, আমাদের জীবন, আমরা প্রতিনিয়ত কি করছি, আমাদের ভাবনা, ইচ্ছা, ক্রিয়া, তো আমাদের জীবনযাপনের মধ্যে দিয়ে আমাদের জীবন প্রকাশিত হোক, আত্মপ্রচারের মধ্যে দিয়ে। এই অর্থে আমি ঠিক প্রচার বিমুখও নয়, আবার প্রচারমুখীও নই। আমি এই ব্যাপারটাকেই এড়িয়ে চলি। আমি জীবনমুখী, আমি জীবনকে ভালোবাসি। আমি জানি জীবনের বেদিতে সঠিক জীবনযাপন করি, মানুষের জীবন প্রকাশিত হোক, জীবন পূর্ণতা লাভ করি, আত্মপ্রচারের মধ্যে দিয়ে জীবন প্রকাশিত হোক, এটা আমার তিনি যার কাছে দীক্ষা নিয়েছেন, সন্ন্যাস দীক্ষা নিয়েছিলেন, তার নাম হচ্ছে রামানন্দ অবধূতজি। তার বয়স 148 বছর। এই রামানন্দ অবধূতজি ঠাকুর রামকৃষ্ণকেও দেখেছেন, তোতাপুরীর বন্ধু ছিলেন তিনি।
রামানন্দজি খুব পরিচিত, মানে হিমালয়ের জগতের সাধুদের কাছে তিনি খুব একজন সম্মানের একজন সাধু। সেও এক অভিজ্ঞতা, সন্ন্যাস নেব না ভেবেছিলেন, গেরুয়া টেরুয়া পরবো না ভেবেছিলেন, ভেবেছিলেন সাদাতেই থাকবো। রামকৃষ্ণ মিশন বেলুর মঠে গেছেন, গিয়ে তোমার বিবেকানন্দের যে সমাধি, সেই সমাধির পাশে বসে ধ্যান করছেন। এই ধ্যানের গভীরে তিনি যখন ঢুকেছেন তখন দেখছেন যে সামনের গঙ্গাটা পুরো গেরুয়া হয়ে গেল, আর মাঝখান থেকে ফুঁড়ে বেরিয়ে আসার মতন স্বামীজির চেহারা, আর উনি ছোট্ট স্বামীজির কাছে। স্বামীজি ওনাকে হাতে করে তুললেন, তুলে সামনাসামনি দাঁড় করালেন, হাতটাকে তুলে নিয়ে, আর বললেন, গেরুয়াতে এত বিরক্তি কেন? তখন গুরু মহারাজ বললেন, কারণ গেরুয়ার পেছনে অনেক ভণ্ডামি দেখতে পেয়েছি। আমি ভারতবর্ষে যেখানে যেখানে গেছি প্রচুর সাধু সন্ন্যাসী দেখেছি, বেশিরভাগই গেরুয়া পরে ভগবানকে নিয়ে ব্যবসা করছে, গড বিজনেস। স্বামীজি তখন নিজের গেরুয়াটা ছুঁয়ে বললেন, এটা দেখেও তাই মনে হয় নাকি? স্বামীজি বলছেন, এই গেরুয়াতে মানুষের বিশ্বাস ফিরিয়ে আনার দরকার আছে, তাই জন্যই তোমায় গেরুয়া ধারণ করতে হবে। স্বামীজি সামনে থেকে সরে এলেন, আর দেখলেন এই অদূরে গঙ্গার ঠিক মাঝখানে একজন বৃদ্ধ উলঙ্গ মহাত্মা, হাতে গেরুয়া কাপড় নিয়ে তাকে এরকম করে ডাকছেন। তিনি বুঝতে পারলেন না ইনি কে, কিন্তু বুঝতে পারলেন ইনার কাছে আমাকে সন্ন্যাস দীক্ষা নিতে হবে। রামানন্দ অবধূত নামটা তখন তিনি জানেন না, করে তারপর সেই চার দিয়ে খুঁজতে বেরোনো হলো। খুঁজতে খুঁজতে গুরু মহারাজ বললেন, তোদের দিয়ে আর হবে না, আমি দেখছি। করে হরিদ্বার, ঋষিকেশ, উত্তরকাশী এসে ওই অবধূতজিকে দূর থেকে দেখে, অবধূতজি একটা ছোট্ট একটা টিলের ওপরে বসেছিলেন, উলঙ্গ একদম, দেখে বুঝতে পারলেন এই ইনি হচ্ছেন। যে অবধূতজি কোনোদিন কাউকে দীক্ষা দেননি, তিনি কাউকে সন্ন্যাসও দেননি, ইনফ্যাক্ট তিনি সন্ন্যাস দিতে জানেনও না, একেবারেই অবধূত, কোনো রিচুয়ালস ফিচুয়ালস কিছু জানেন না তিনি। তিনি গিয়ে প্রণাম করলেন, আর গুরু মহারাজ বললেন, আমি আপনার কাছে সন্ন্যাস নিতে এসেছি। গুরু মহারাজ, আমি তো সন্ন্যাস দিই না, না আপনাকে দিতেই হবে। এই দেখো দেখো আমি একটা উলঙ্গ সাধু, আমাকে লোকে এই প্রসাদ এসব মানে যে ফলমূল এসব দেয়, কিন্তু কালকে দেখো অজ্ঞাত কারণে কোনো এক ভক্ত এসে আমাকে গেরুয়া কাপড় দিয়ে গেছে, তোমার যদি তাহলে দিয়ে গেছে। এইভাবে তার সন্ন্যাস হয়েছিল, এটা চাকরি ছাড়ার পরে। যখন ঠিক করলেন যে তিনি এবারে আশ্রম করবেন, সবাইকে নিয়ে তার কাজ শুরু করবেন। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীর্মামৃতাৎ। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীর্মামৃতাৎ। 83 এরকম হবে, 83 বা 84 এরকম সময়। এবং আমি পড়াশোনা করছি, জিজ্ঞেস করছেন যে তুমি কি পড়াশোনা করছো, কী করছো? আমি বললাম যে আমি এখন বর্ধমান ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি পলিটিক্যাল সায়েন্সে। বললো, তাই আমি বললাম আমি কিন্তু আর পড়াশোনা করতে চাই না, আমার জীবনের যে উদ্দেশ্য সেটা জানার জন্য আমি আপনার কাছেই আশ্রয় নিতে চাই, এখানে থেকেই সাধন ভজন করতে চাই। গুরু মহারাজ বললেন, না সেটা হবে না, তুমি পড়াশোনাটা কমপ্লিট করে নাও, এখানে আমাদের পরবর্তীতে স্কুল হবে, সেই স্কুলে তুমি জয়েন করবে, তোমার যে সমস্ত পড়াশোনাগুলো আছে তুমি এমএ বিএড এগুলো সব কমপ্লিট করে নাও, তারপরে যখন সময় হবে আমি তোমাকে ডেকে নেবো। এইরকমই কথা হলো গুরুজির সাথে। তারপর যখন পড়াশোনা কমপ্লিট হলো, বিএড কমপ্লিট হলো, স্কুল হলো, তখন ডাকলেন উনি আমাকে, 95 তখন হবে, ডাকলেন যখন। আর তার এতটা বছর আমাকে কিন্তু বাড়িতে থাকতে হয়েছে, অতদিন পর্যন্ত তখন মা মারা গেছিলাম, সংসার অনেক দায়িত্ব ছিল। 95-এ আমি জয়েন করলাম। যাই হোক, তো ছেলেদের পড়ানো শুরু হয়ে গেল আমার। পড়াতে গিয়েই গুরু মহারাজ যখন আমাদের পাঠালেন, তখন বলতেন যে এদেরকে সন্তানবধ মনে করবি, নিজের মা যেমন নিজের সন্তানকে মানুষ করে সেই রকমভাবে তুই এদের ভালো করে দায়িত্ব নিয়ে পড়াশোনা করাবি, এবং এরা যেন এমনভাবে তৈরি হবে, শ্রদ্ধাবান বিবেকবান যেন হয়। এরা হয়তো অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার এসব পেতে হতে পারবে না, আবার অনেকে হবেও, কিন্তু বেশিরভাগই যারা আমাদের মিশনে যে সমস্ত ছেলেদের উনি নিতেন,
তাদের বেশিরভাগই মানে খেতে পড়তে পেত না, বাবা নেই হয়তো, মা নেই, বা কারো মা হয়তো তার বাড়িতে কাজ করতো, সেই রকম ছেলেরা আসতো। তাদেরকে মানুষ করার দায়িত্ব তোদের, সেই রকমভাবে যত্ন নিয়ে করবে। যারা বেশি লাঞ্ছিত অবহেলিত তাদের প্রতি এই জন্যই সামাজিক কাজকর্মগুলো বেশি দিই, যেখানে সুযোগ পায়নি। আমাদের আশ্রমগুলোও দেখবে তুমি, যে সমস্ত জায়গাতে আশ্রমগুলো হয়েছে সেখানে দেখবে গ্রাম, যেখানে কোনো শিক্ষা দীক্ষার আলো পড়েনি, সেই সমস্ত জায়গাতে কিন্তু উনি আশ্রম করেছেন। এটাও একটা কারণ। তাই জন্য গুরু মহারাজের ইয়েই ছিল, লক্ষ্যই ছিল যে গ্রামগুলোকে আগে নজর দিতে হবে। সেক্ষেত্রে তারই একটা অঙ্গ হিসেবে মেয়েরা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তারা যেন নিজেদের মানে অর্থনৈতিক ক্ষেত্রে স্বাবলম্বী হতে পারে, তার জন্য তিনি করলেন কি, ওই এক্সপেরিমেন্ট হিসেবে তিনি দুটো প্রতিষ্ঠান করলেন আমাদের। একটা হচ্ছে করিমপুর মেয়েদের জন্য, আর একটা হচ্ছে শতভিসা। এই শতভিসা যেটা, সেখানে অনেক দুস্থ হিন্দু মুসলমান সব যে সমস্ত মহিলারা, গুরু মহারাজ ভাবলেন যে আমাদেরই কিছু মেয়েকে বললেন যে তাহলে এখানে একটা এরকম প্রতিষ্ঠান করলে হয় যে সমস্ত মেয়েরা এরকম অবহেলিত, যারা স্বামীর অত্যাচারিত ছেলে মেয়ে মানুষ হচ্ছে না, তাদের জন্য একটা কোনো সেলাই বা কোনো এমব্রয়ডারি বা কোনো কিছু একটা প্রতিষ্ঠান করা দরকার, যেখানে ওরা এসে নিজেদের পায়ে দাঁড়িয়ে অন্তত নিজেদের ছেলেমেয়েগুলোকে মানুষ করতে পারে। এবং সেইখানে ওই সমস্ত গরিব দুস্থ মেয়েদের তিনি নিয়ে এসে বললেন আনতে, এসে ওদের ওই ট্রেনিংয়ের ব্যবস্থা করলো, যাতে তারা ওই সমস্ত সব শিল্প সূচি কাজগুলো করে নিজেদের কিছু রোজগার করতে পারে। এবং সেটা করার জন্য গুরু মহারাজও অনেক কিছু করেছিলেন। আমাদের কিছু মেয়েকে তিনি বিভিন্ন জায়গাতে তোমার ট্রেনিং নিয়ে ব্যবস্থা করে সেরকম প্রতিষ্ঠা করিয়ে নিয়ে তারপরে এই সমস্ত মেয়েদের সব সার্টিফিকেট দেওয়া বা ওরা নিজেদের যাতে অন্য জায়গাতেও আবার শেখাতে পারে সেরকম ব্যবস্থাও তিনি করেছিলেন। একটা সময় বাড়িতে শ্রীরামকৃষ্ণ কথামৃত ছিল, সেটা যখন পড়তে শুরু করি, সে তো এক অমোঘ সাহিত্য। তার কিছু পরে যোগাযোগ হয় গুরু মহারাজেরই একজন দীক্ষিত সন্তান, তিনি আমাকে গুরু মহারাজের কথা বলেন এবং গুরু মহারাজের গ্রন্থ, যে গ্রন্থগুলি মানে মাতৃদুগ্ধ সমান, সেই গ্রন্থ আমি পাই এবং সেইখানে গুরু মহারাজ নিজে যেখানে কথা বলছেন, গুরু মহারাজের একদম জন্মবৃত্তান্ত থেকে বাল্য কৈশোর পেরিয়ে গিয়ে একদম সন্ন্যাস হওয়ার পর তারপরে একদম আশ্রম প্রতিষ্ঠা, এই যে পুরো যে একটা ক্যানভাস, একটা বিরাট ক্যানভাস, সেটা ধীরে 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 যখন জানতে লাগলাম, পড়তে লাগলাম, এবং যে বিস্তারটা হয়তো খুঁজছিলাম অবচেতনে, যে বিস্তারটাই দরকার ছিল জীবনে, তো সেইখানে মনে হলো যে এইটাই আমার প্রকৃত জায়গা, এই খোঁজটাই ছিল আমার মধ্যে, যেটা একদম সম্পূর্ণ আমি একটা সংযোগ পেলাম গুরু মহারাজের কথায়, শুধুমাত্র শব্দ এবং বাক্যে। তো সেইখানে আমি একটা এতটাই আকর্ষণ অনুভব করি এবং এতটা আপন মনে হয় শব্দগুলো, বাক্যগুলো, কথাগুলো, এবং একটা শক্তি, ভালোবাসা তো বটেই, একটা অদ্ভুত শক্তি, যে শক্তিটা বারবার জানান দিচ্ছিল যে আমার একটা সংযোগ তৈরি হলো বোধহয়। সেইটা থেকে গুরু মহারাজের প্রতি একটা চরম ভালোবাসা তো সঙ্গে সঙ্গে হয় না, ধীরে 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 তখন আমি অনুভব নিজেই করতে লাগলাম। তখন খোঁজটা আরও দৃঢ় হলো। তারপরে একটা সময় এসে মহারাজের সঙ্গে সাক্ষাৎ হলো। আমাদের গুরু মহারাজ বলতেন যে 1984 সালের পর থেকে অনেক প্লাস ওয়ার্ল্ড থেকে অনেক নতুন প্রজন্মের ছেলেরা আসছে, যারা প্লাস ওয়ার্ল্ডে, যারা স্পিরিচুয়ালি অনেক ইভলভড, যারা চেতনায় অনেক বিবর্তিত। এবারে প্লাস ওয়ার্ল্ড সম্পর্কে অনেকেরই একটা ধারণা আছে, স্বাভাবিক একটা ধারণা আছে, কিন্তু তাও একটা মানুষ একটা কিছু খুঁজতে চেষ্টা করে, এদের মধ্যে কিছু অলৌকিক শক্তি হয়তো প্রকাশ কিছু রয়েছে বা কিছু একটা ব্যাপার আছে হয়তো। সুতরাং আমরা যদি ভেবে থাকি যে এরা শুধু আধ্যাত্মিক জীবন যাপন করবে, তাহলে কিন্তু ভুল। সুতরাং সামগ্রিকভাবে যদি দেখি, একটা জগতে কিন্তু একটা টালমাটাল অবস্থা হচ্ছে এবং এর ভেতরে ভেতরে আস্তে আস্তে কিন্তু অনেক শুভ শক্তি, যারা অনেক সাংঘাতিক কাজ করে চলেছে, সেই রেজাল্টটা হয়তো পরে দেখতে পাবো। সেটা হচ্ছে প্লাস ওয়ার্ল্ডের একটা তাদের প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। এবার গুরু মহারাজ যেটা বলেছেন, তার একটা বিরাট টিম ছিল, একটা পরমানন্দ যে মণ্ডল আমরা বলতে পারি যেটাকে। উনি বলেছেন আমাকে কেন্দ্র করে 3 জন নারী শক্তি আছে। ওনার ফার্স্ট সার্কেলটা হচ্ছে 3 জনের নারী শক্তি। সেই নারী শক্তি ওই সিঙ্গেল পয়েন্টটাকে, গুরুমাসকে ধরি সিঙ্গেল পয়েন্ট, সেটাকে ব্যালেন্স করছে। তার বাইরের সার্কেলে আছে 6 জন সংগঠক। সেই সংগঠন যারা শক্তি সাংঘাতিক, তারা যে কোনো জায়গায় যাবে,
তারা কিন্তু সেই জায়গাতে সংগঠন গড়ে তুলে দেবে। মানে মরুভূমিতে তাদের ছেড়ে দিলে গুরু মহারাজ বলছেন সেখান থেকেও তারা কিছু একটা সংগঠন গড়ে তুলে দেবে, যেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এই 6 জনের ওপরে আছে 12 জন সম্ভবত, সেখানে আছে 12 জন তারা অবতার। তারা হচ্ছে অবতরণ, যেটা আমরা জানি ডিসেন্ড করছেন। তারা কিন্তু এই এভলিউশন, যেটা মনুষ্যত্ব থেকে তারা যে দেবত্ব, ঋষিত্ব এবং জ্ঞানে সে পূর্ণ হয়ে গেল, তারপরে তারা আসছেন অ্যাকচুয়ালি ডিসেন্ড করছেন মানুষকে পথ দেখাতে। সেই অবতার আছেন 12 জন এসছেন, তারপরে আসছেন 34 জন, তারা হচ্ছেন কলা সিদ্ধ। এর উপরে আছে 54 জন বা 56 জন, এরা হচ্ছেন প্রাজ্ঞ এবং এরা অপরকে জ্ঞানে আলোকিত করবেন। যেমন আমরা দেখছি এখন জেসাই দীপক থেকে শুরু করে রাজীব মালহোত্রা, মীনাক্ষী জৈন থেকে শুরু করে অনেক ইন্ডোলজিস্ট, যারা কিন্তু আমরা যেসব সত্য জানতাম না, অশোক থেকে শুরু করে যেগুলো একদম মিথ্যা ইতিহাস পড়ানো হয়েছে, সেগুলো আস্তে আস্তে খুঁজে সঞ্জীব সান্যাল খুঁজে বার করছেন এবং আমাদের জানাচ্ছেন। সুতরাং এরা এক প্রকার বলতে পারি আমরা এক প্রকার আলোকিত এবং মানুষকে আলো দেখাচ্ছেন। এর উপরে আছে 64 জন সদ্গুরু। এই 64 জন সদ্গুরু কিন্তু, যেটা অনেকেই জানেন যে সদ্গুরু সাধারণত কোনো মহাপুরুষ যখন আসেন একজন বা দুজন খুব জোর আসেন, এখানে 64 জন একদম মানে একটা বিরাট টিম। তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। তো এরা সাংঘাতিকভাবে কাজ করছে এবং 64 জনের ওপরে আছে 108 জন। তারা হচ্ছে সার্কেলের বাইরে, তাদের কাজটা যোগাযোগ করিয়ে দেওয়া, বিভিন্ন এই সার্কেলে যারা আছে তাদের যোগাযোগ করিয়ে দেওয়া। তো এই বিরাট প্রজেক্টটাকে নেওয়ার মতো কিন্তু একটা টিমও চায়, যারা এই শক্তিটাকে ধারণ করতে পারবে। তার পরবর্তী জেনারেশন যারা এই কাজটাকে ধরে একটু এগিয়ে নিয়ে যাবে এবং পৃথিবী গ্রহের সামগ্রিক ভাইব্রেশনকে তারা পাল্টে দেবে, তার জন্য কিন্তু একটা টিম দরকার বলে আমি মনে করি। সেই কারণে হয়তো গুরু মহারাজ বলছেন যে প্লাস ওয়ার্ল্ড থেকে এতজন মানুষকে আসতে হয়েছে বা আসছে অলরেডি। ভগবান অনন্ত, তার ভাবরাশিও অনন্ত, কিন্তু সংগঠন যদি করতে হয়, সংগঠন হতে গেলে ফোকাসড হতে হয়, যে কোনো একটা সিঙ্গেল ভাবকে ধরে এগোতে হয়। সেই জন্যে ঠাকুর মা স্বামীজির নামে একদিকে যেরকম আমরা দেখছি রামকৃষ্ণ মুভমেন্টের মধ্যেই ঠাকুরের সমাধি, এই স্বামীজির সমাধি, স্বামীজির দেহ যাওয়ার পরে স্বামী অভেদানন্দ তিনি রামকৃষ্ণ বেদান্ত মঠ স্থাপন করলেন। তুলসী মহারাজ স্বামী নির্মলানন্দ তিনি রামকৃষ্ণ বিবেকানন্দ মঠ করলেন। এরকম তখনও আমরা দেখেছি, কিন্তু এক একজন এক একটা জিনিসকে ফোকাসে রেখেছেন। এর বাইরেও অফিসিয়াল রামকৃষ্ণ ভাবধারার বাইরেও কিন্তু ঠাকুরমা স্বামীজির ভাবটা প্রচার হচ্ছে। তার একটা বড় উদাহরণ স্বামী পরমানন্দ, আলাদা সংগঠন, বেলুড় মঠের সাথে কোনো রকম কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ টাই আপ নেই। স্বামী স্বরূপানন্দ সরস্বতী স্বামীজি যে ওঙ্কার বসিয়েছিলেন, সেই ওঙ্কারের ধারাটাকে তিনি নিয়েছেন। এগুলো উনি কি বলেছেন, ওনার শিষ্যরা কি বলছে? স্কুল ইজ ক্লোজড, স্কুল ইজ নট আ হলিডে, ইটস আ মর্নিং, স্কুল ইজ ক্লোজড। ছেলেরা বাড়ি গিয়ে কী বলবে? স্যার ছুটি দিয়েছেন। মায়েরা কি বলবে? ও স্টাডি লিভ দিয়েছে, পর পরশু থেকে সেমিস্টার পরীক্ষা। ফলে ভক্তরা কি বলেছে, উনি কি বলেছেন উনি জানেন। সেটা কোন অবস্থায় কি কারণে বলেছেন, এইগুলো গৌণ ব্যাপার, এগুলো সব গৌণ ব্যাপার, এগুলো ইম্পর্টেন্ট নয়। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উনি কি কাজ করতে বলেছেন। উনি শতভিষা নক্ষত্রে জন্মালেন, খুব ভালো কথা। সেভাবে তো রামকৃষ্ণ মন্ডলী তো প্রচলিত আছে যে স্বামীজিরা সপ্তঋষি ধ্যান করছেন, দেখলেন একটি শিশু এসে স্বামীজির গলায় জড়িয়ে ধরলো। কিন্তু খেয়াল করে দেখবেন কখনো এটার উপর খুব জোর দিয়ে কিছু বলো, হ্যাঁ ঠিক আছে। উনি কি করতে চেয়েছেন? উনি মানুষের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক উন্নয়নের কোন রাস্তা দেখিয়েছেন, আমরা সেইটাকে ধরবো। চারপাশে ফুলের বাগান ও লম্বা গাছের সারি দিয়ে ঘেরা সুন্দর মনোরম একটি স্থান, যেন মনে হয় আমরা বৈদিক যুগের কোনো তপবন আশ্রমে এসে পড়েছি। এই ঘরটি বারান্দায় বসে উনি সকাল বিকেল বিভিন্ন জায়গা থেকে আসা বহু মানুষের সাথে সৎসঙ্গ করেন। আধ্যাত্মিকতা, বিজ্ঞান, ভাষাতত্ত্ব, ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি, স্বাস্থ্য, জীবনচর্যা কিছুই বাদ যায় না। বক্তৃতা করা তাঁর স্বভাব নয়। তিনি বলেন অথাথ ব্রহ্ম জিজ্ঞাসা।
উপনিষদের ঋষিদের পরম্পরাগত বৈশিষ্ট্যে জ্ঞান পিপাসু মানুষের স্বতঃস্ফূর্ত জিজ্ঞাসার বিষয়গুলি নিয়ে তিনি সহজ প্রাণস্পর্শী ভাষায় বিশ্লেষণ করেন। তার মনের ও ঘরের দরজা সকলের জন্য খোলা। সন্ন্যাসী, গৃহী, নারী, পুরুষ, শহরের মানুষ, গ্রামের মানুষ, তরুণ, বৃদ্ধ, ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে সবার সাথে তার প্রাণের সম্পর্ক। সুরেন্দ্রনাথ বড়াল হুগলি ছেলে ছিলেন। তো পরবর্তীকালে তিনি বিপ্লবের মধ্যে জড়িয়ে পড়েন এবং তিনি একজন বৈপ্লবী নেতা হয়ে ওঠেন। বেশ ইন্টেলেকচুয়াল ছিলেন, লেখকও ছিলেন। তখনকার দিনে তার মানে মাথার দাম উঠেছিল 50,000 টাকা। ইংরেজরা মানে বিপ্লবকে যত না ভয় পেত, বিপ্লবের পেছনে শিক্ষা থাকলে বেশি ভয় পেত। তা সুরেন্দ্রনাথ বড়াল সেই ক্যাটাগরির শিক্ষিত ছিলেন, তাকে বেশি ভয় পেত তার মতো লোকেদের, ইংরেজরা। তো তিনি বিদেশে চলে যান। প্রথমে যান তিনি ইংল্যান্ডে, গুরুর কথায়। ইংল্যান্ডে গিয়ে তিনি কোনো রকমে সেখানে আশ্রয় জোগাড় টোগাড় করে তিনি লন্ডনের যে আর্কাইভস, লন্ডন মিউজিয়াম, লন্ডন আর্কাইভস, লন্ডন লাইব্রেরি সমস্ত তিনি তন্ন করে অনেক কিছু পেলেন। একদম প্রাচীনতম সমস্ত গ্রন্থ, ম্যানুস্ক্রিপ্ট, পাণ্ডুলিপি, উপনিষদের, রামায়ণ, অনেক অরিজিনাল যেগুলো একদম কয়েক হাজার বছরের পুরনো, সেগুলো সব পেলেন তিনি। তখন তিনি দেখলেন যে বাবা, আমাদের দেশ থেকে তো সব হারিয়ে গেছে, এখানে সব এরা নিয়ে রেখে দিয়েছে, অনুবাদ করতে হবে। তখন সেগুলো তিনি ইংরেজিতে অনুবাদ করতে আরম্ভ করলেন। তিনি বিভিন্ন জায়গায় লোকজনকে এগুলো নিয়ে বলতে আরম্ভ করলেন। তিনি বলতে আরম্ভ করলেন এইসব নিয়ে, উপনিষদ নিয়ে, গীতা নিয়ে। ধীরে ধীরে তার কয়েকজন নরওয়েজিয়ান বন্ধুবান্ধব হয়ে গেল। পাকে চক্রে তিনি শেষ পর্যন্ত নরওয়েতে চলে এলেন এবং বাকি জীবনটা তিনি নরওয়েতেই কাটালেন। তিনি নরওয়ের একজন বেশ সেই অঞ্চলের বেশ নামকরা একজন যোগী হয়ে উঠলেন এবং তার কাছে অনেক লোকজন আসতো। আমি নিজেই সেখানে গেছি, আমি দেখেছি যে সেখানে বড়াল বললে সবাই চেনে। একটা রাস্তার নামও আছে বড়াল স্ট্রিট, ওখানে তার নামকরণও হলো আনন্দ আচার্য। তিনি নাম নিলেন আনন্দ আচার্য। তিনি চেয়েছিলেন যে এই সামনে এই মাউন্ট ট্রন অঞ্চলে একটা পিস ইউনিভার্সিটি প্রজেক্ট হোক, এমন একটা মহা বিশ্ববিদ্যালয় যেখানে সারা পৃথিবীর মানুষ এসে শান্তি পাবে এবং নানা বিষয় নিয়ে অধ্যয়ন করবে। কেউ অধ্যাপক হবে, কেউ ছাত্র হবে, কেউ ওখানেই থাকবে, কেউ ওয়ার্কশপ করবে, হ্যাঁ, এবং আর্ট অফ লাইফ, আর্ট অফ লিভিং, যে বিষয়টিতে ভালো সে সেই বিষয় স্পেশালাইজ করার সুযোগ পাবে, গবেষণা হবে এখানে। এই সংকল্প নিয়ে তিনি শরীর ছেড়েছিলেন। এবার তার পরে বিয়নের জন্ম হয় অনেক পরে, এবং বিয়ন তারপরে আনন্দাচার্যর যে ভাবধারা তার সংস্পর্শে আসে, তার ভালো লাগে। আনন্দাচার্যের আশ্রমে সে অনেক ধ্যান, জপ, সাধনাও করেছে। তারপর সে গুরু মহারাজের সংস্পর্শে আসে এবং গুরু মহারাজ এসে দেখে যে গুরু মহারাজ কিন্তু পিস ইউনিভার্সিটি পুরো ব্যাপারটাই জানেন এবং আনন্দাচার্য পুরো জীবনটাই তার জানা। এবং তিনি এটাও বলেন, যেটা অদ্ভুত ব্যাপার, যেটা অলৌকিক ব্যাপার, বলেন ওনার শরীর ছাড়ার সময় আমি ছিলাম ওখানে, করে এই পিস ইউনিভার্সিটির সংকল্পটা তখন তারও সংকল্প হয়ে ওঠে। Who am I? From where have I come? And to where am I going? And why all this? Nobody can tell you those things, but you yourself can realize them through your body and mind. It is only possible through body and mind to get the answers of those questions. And those questions are universal. They are universally human. Whatever culture, whatever skin color, wherever you are from, whatever time, in the past or in the future, those questions are following us as humans. And everybody can solve those questions if you learn the language of body and read your own mind
you will know yourself. So that is the clue about the Peace University. There will also be conferences, there will be cultural things, films, theater, whatever, many things, concerts. There will be scientific research, and nothing which is dealt with in the Peace University, it will not be avoided by science. That means it can be scrutinized by science. We won't do any phenomenal things which is not according to science. সংকল্পটা শক্তি ছিল, আরও শক্তিমান একজন সেই সংকল্পের সাথে নিজেকে যুক্ত করলেন, মানে সেই সংকল্পটা অবধারিত হয়ে উঠল। দেন অনেক যখন প্রবলেম হতো পিস ইউনিভার্সিটির প্রজেক্ট নিয়ে, গুরু মহারাজ বলতেন সূক্ষ্মতে হয়ে আছে বিয়ন, মনে রেখো তুমি আমি নিমিত্ত মাত্র, আমি দেখতে পাচ্ছি সূক্ষ্মতে হয়ে আছে, কিন্তু স্থূলে হওয়াটা বাকি। সেই প্রজেক্টের কাজ এখনও চলছে এবং এখনও জায়গাটা সমস্ত অ্যাকোয়ার করা হয়ে গেছে, কালেকশন করে বিল্ডিং টিল্ডিং শুরু হবে। কিন্তু পিস ইউনিভার্সিটিতে মূল যে আর্ট অফ লাইফ এবং আর্ট অফ লিভিং এবং গবেষণার যে কাজ, সেটা অলরেডি একটা হোটেল কিনে নিয়ে তার অ্যাকোমোডেশনকে ইউজ করে কাজটা ছোটো ছোটো করে শুরু করে দিয়েছে।